আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 39-40 নম্বর পর্ব। বাইজি গৃহের সামনে মানুষজনে ভরে গেছে। সকলে সবরুদ্দিনের পরিণতি দেখে হতভম্ব। রঙ্গন চুপচাপ মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে। হিসেব মিলছে না তার। এমন নৃশংসখোর পলাশ ব্যতীত আর কি করতে পারে? এই একটি প্রশ্নই পাগল করে দিচ্ছে তাকে। এমন সময় প্রণয় এলো। তাকে দেখে আঁতকে উঠল সে। গত রাতের কথা স্মরণ হলো। তাহলে কি এই খুন প্রণয়ের দ্বারাই হয়েছে? পরক্ষণে প্রণয়ের ব্যক্তিত্বের কথা স্মরণ করল। না, এই খুন তার দ্বারা হতেই পারে না। সে বিচক্ষণ নীতিবান সম্পন্ন মানুষ। যদি শাস্তি দেওয়ারই থাকতো আইনিভাবেই দিত। এভাবে শাস্তি দেওয়া, খুনের বদলে খুন করা তার স্বভাব বিরুদ্ধ। তাহলে কে হতে পারে সবরুদ্দিনের হত্যাকারী? বাইরের অগণিত মানুষ এসে ভিড় জমিয়েছে। থানার দারোগা কথা বলছে পল্লব চৌধুরীর সঙ্গে। চারপাশে চতুরতার সঙ্গে দৃষ্টিপাত করছে পলাশের অস্থিরতা দেখে প্রণয় তার সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, দারোগার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নাও। এইসব ঠুনকো ঝামেলা বেশি বড় করার দরকার নেই। ভ্রুযুগল কুঁচকে তাকালো পলাশ। প্রণয় রহস্যময় একটি হাসি দিয়ে বলল, এখনো সময় আছে, এই গৃহের সমাপ্তি এখনই দিয়ে দাও। মনে রেখো, দুনিয়ার ছাড় পেতে পারো, পরকালে পাবে না। মানুষ ছাড় দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেবেন না। সবরুদ্দিনের খুনের ঘটনাটি কয়েক ঘন্টার ব্যবধানে ধাপা চাপা পড়ে গেল। ঠান্ডা মস্তিষ্কে সতর্কতার সঙ্গে কাজটি সম্পন্ন করল প্রণয়। যদিও এতে পল্লব চৌধুরীর বিরাট একটি অবদান রয়েছে। গৃহ থেকে পুলিশ বিদায় হলো। আত্মীয়স্বজন না থাকায় সবরুদ্দিনের দাফন কাজ সম্পন্ন করলো এলাকার লোকজন। সাথে ছিল পল্লব, পলাশ এবং রঙ্গন। সকলেই হা হুতাশ করলো, কিন্তু কেউ এক ফোঁটা অশ্রু ছড়ালো না সবরুদ্দিনের জন্য। মা নেই, বাবা নেই, স্ত্রী সন্তান কিছুই নেই। কি জানি কোন শত্রুর কবলে পড়ে প্রাণ হারালো, এমনটাই বলছে এলাকাবাসী। অলিউড চৌধুরীর কোথায় থেকে সবরুদ্দিনকে এখানে নিয়ে এসেছিল সে সম্পর্কে কেউ অবগত ছিল না। বাইজি গৃহের ভৃত্য পরিচয়হীন সবরুদ্দিনের জীবনের সমাপ্তিটা ছিল বড়ই বেদনাদায়ক। তবে এই বেদনা শুধু বাইরের লোকজনের মনের বেদনা। বাইজি গৃহের কারোর জন্য এই মৃত্যু বেদনাদায়ক ছিল না। সবরুদ্দিনের বিনাশ ঘটাতে তারা সকলেই সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়েছে। সকলের মনেই জাগ্রত হয়েছে, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। পৃথিবীতে সেই মানুষটার মতো হতভাগা মানুষ আর দুটো নেই। যেই মানুষটার মৃত্যুতে কিছু মানুষ সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানায়। মানুষ যদি মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, পৃথিবীতে ভরসার জায়গাটা সত্যি আর থাকে না। রাত 10টা। দ্বার খুলতেই শাহিনুরের সুশ্রী মুখের দেখা পেল প্রণয়। তাই মৃদু হেসে বলল, সারাদিন ঘরে বন্দি থাকতে কষ্ট হয়নি তো? বিরক্তিসূচক একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুর বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখতে পারেন না। প্রণয় আবারও হাসল। নিঃশব্দে দরজাটা বন্ধ করেও দিল। তা দেখে শাহিনুর বলল, আমার অনেক কাজ পড়ে আছে, যেতে দিন। হাসিটুকু এবার মিলিয়ে গেল। শাহিনুরের দিকে ঘুরে দাঁড়ালো প্রণয়। আগাগোড়া দৃষ্টিপাত করে নিয়ে ধীর পায়ে 2 কদম এগিয়ে বলল, কোনো কাজ নেই তোমার শাহিনুর শায়লা? 3 বেলা খাবার খাওয়া ব্যতীত এই কক্ষের বাইরে আর কোনো কাজ থাকতে পারে না তোমার? প্রণয়ের কণ্ঠ আজ অন্যরকম শোনালো। শাহিনুর খেয়াল করলো আজ প্রণয়ের দৃষ্টিজোড়ায় ভালোবাসা, মায়া ছাড়াও গভীর কিছু রয়েছে। কিন্তু কি ধরতে পারল না সে। আজকাল সবাইকে চোখের পলকে পড়তে পারে সে, শুধু এই মানুষটাকে পারে না। এই মানুষটা যেন প্রতিদিন নতুন রূপে ধরা দেয় তার কাছে। দৃঢ় চোখে তাকিয়ে গুরু গম্ভীরভাবে 1 পা বাড়াতেই অদ্ভুত সম্মোহনে চলে গেল শাহিনুর। প্রণয় যত এগোতে শুরু করলো, অজান্তে তার পা দুটো তত পিছুতে লাগলো। একের পর এক আগানো পেছানোর ফলে শেষে শাহিনুরের পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে। প্রণয় এবার বাঁকা হেসে চোখ বন্ধ করে শাহিনুরের কপালে কপল ঠেকিয়ে দিল। ফোঁস করে একটি নিঃশ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, তোমার সীমানা এই পর্যন্তই। বুকের ভিতর ছটফটিয়ে উঠল শাহিনুরের। গণ্ডস্থল শুকিয়ে কাঠের মতো নীরস হয়ে রইল। প্রণয় মৃদু স্বরে বলে উঠল, গত রাতে তোমার সঙ্গে আমি কেন রাগ দেখিয়েছি জানো? সহসা চমকে উঠল শাহিনুর। একরাশ অভিমানে সিক্ত হলো তার হৃদয়। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল সে নিঃশ্বাসের গভীরতা টের পেল প্রণয়। অল্প একটু তাকালো শাহিনুরের চিন্তিত অভিমানিতা মুখশ্রীর দিকে। আর তার তাকানো দেখে নিজের দৃষ্টিজোড়া বন্ধ করে নিল শাহিনুর। প্রণয় হাসল। প্রণয় তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, তুমি আমার চেয়ে বেশি অন্য কাউকে কি করে বিশ্বাস করলে নূর? আতকে উঠল শাহিনুর। প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করল সে। প্রণয় এবার কঠিন স্বরে বলল, আমাকে ছাড়া তুমি শূন্য, আমাকে দিয়ে তুমি পরিপূর্ণ। দৃষ্টি নত করে স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল শাহিনুর। ক্ষীণ কণ্ঠে বলল, ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। সেদিন আমি রঙ্গনকে পুরোপুরি অবিশ্বাস করতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। প্রথমবারের মতো শাহিনুরের মুখে বাঁশিওয়ালা নয়, রঙ্গন নাম শুনল প্রণয়, যা শাহিনুরের প্রতি আরও গভীর হতে সহায়তা করলো তাকে। নিজের একটি হাত শাহিনুরের ঘাড়ে রাখল।
অপর হাতে তার উন্মুক্ত উদর চেপে ধরল। শাহিনুরের নিঃশ্বাস ভারী হলো। বুকের ভিতরটায় ধক 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 শব্দে মুখরুদ্ধ হয়ে উঠল। সহসা কিঞ্চিৎ ক্রোধ মিশ্রিত কণ্ঠে প্রণয় বলল, অথচ গত রাতে পুরোপুরি অবিশ্বাস রেখেই পিছু নিয়েছিলে আমার। সহসা চোখ মেলে তাকালো শাহিনুর। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রণয় আবারও বলল, শারমিন শায়লার পর শাহিনুর শায়লাকে যদি দ্বিতীয় কেউ পুঙ্খানুপুঙ্খভাবে চিনতে পারে, সে হলো শাহিনুর শায়লার স্বামী ডক্টর প্রণয় চৌধুরী। ঘাট থেকে হাত সরিয়ে আলতোভাবে গাল ছুঁয়ে দিল। শাহিনুরের শরীরের প্রতিটি লোম খুব জাগ্রত হয়ে উঠল। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে। তার সে দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, তোমার শরীর চেনার আগেই যে মানুষটা তোমার মন চিনেছে তার চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয় নূর। শব্দ করে নিঃশ্বাস ফেলল শাহিনুর। তার ওষ্ঠজোড়া মৃদু কাঁপছে, চোখের পলক ফেলছে ঘন ঘন। প্রণয় যেন শুনতে পেল তার মনের গহীনের কথোপকথনগুলো, তাই বুড়ো আঙ্গুলে আলতোভাবে অধর স্পর্শ করল। কিছুক্ষণ নাড়াচাড়া করলো আঙ্গুলটি, কিন্তু একটুও কম্পন থামল না, বরং সময়ের গতিতে তা বেড়েই চলল। অশান্ত শাহিনুরকে শান্ত করতে উদরে থাকা হাতটি দ্বারা অপর গাল স্পর্শ করল। দুহাতে কপোলদ্বয় চেপে ধরে উষ্ণ চুম্বন করল ওষ্ঠা ধরে। পাথরের ন্যায় শক্ত শাহিনুর আচমকাই নরমে পরিণত হলো। শরীর সেরে দিল ছে। প্রণয় কৌশলে তাকে আয়ত্ত করে নিল। পাজা কোলা করে নিয়ে বিছানায় এসে শুইয়ে দিল তাকে। শাহিনুরের চোখ দুটো বন্ধ বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে প্রণয়ের বুকটা কেঁপে উঠল। ওর দিকে ঝুঁকে কপালে আদুরেভাবে চুমু খেলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শীতল কণ্ঠে বলল, তুমি আমার চন্দ্রকান্তা নূর। আকাশের যেমন চাঁদ আছে, আমারও তেমন তুমি আছো। চাঁদ যেমন তার আলো দিয়ে ঘুটঘুটে অন্ধকারে জ্যোৎস্না আনে, আমি বিশ্বাস করি তুমিও তেমন আমার আলো দিয়ে আমার জীবনে জ্যোৎস্না এনে দেবে। শাহিনুর চোখ খুলল না, কিন্তু তার কর্ণে অন্তকোণে ঠিক প্রণয়ের কথাগুলো পৌঁছে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসে সুরে বলা প্রতিটি বাক্যেই বুক কাঁপতে শুরু করলো তার। আমার এই চাঁদটির সঙ্গে এক রজনীতেই প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখা, দ্বিতীয় দেখা, তৃতীয় দেখা, সবটাই রাতের আধারে। যতবার দেখেছি ততবারই মনে হয়েছে আমার চাঁদের আলো তুমি। যখন তোমাকে বউরূপে পেলাম, অনুভব করলাম আমি সেই চাঁদকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি, যে চাঁদের কোনো কলঙ্ক নেই। কিন্তু প্রকৃতির নিয়ম কখনোই ভঙ্গ হয় না, কলঙ্কহীন চাঁদও হয় না। ঠিক তেমনি গত রাতে অদ্ভুত এক কলঙ্কের দাগ পড়ে গেল আমার চাঁদে। তুমি আমার পিছু নিয়েছিলে তা আমি বুঝতে পেরেছি তোমার শরীরের ঘ্রাণে, কিন্তু কখন তুমি সেখান থেকে চলে এসেছো টের পাইনি। যখন পেলাম তখন খুব দেরি হয়ে গেছে। সবরুদ্দিনের রক্তে মেখে গেছে তোমার দেহ। আমার চাঁদের গায়ে লাল দাগ পড়ে গেল। আমি আটকাতে পারলাম না। বুঝে থাকা চোখ দুটো মেলে তাকালো শাহিনুর। শেষ বাক্যটায় কত যে ব্যথা মিশেছিল অনুভব করতে পারল সে। দেখতে পেল আহত হৃদয়ে নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়। সে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। বলতে ইচ্ছে করলো, এতটুকুতে ভেঙে পড়লে চলবে ডাক্তার সাহেব? আপনার চাঁদে যে আরও দাগ পড়বে, সেগুলো তো সহ্য করতে হবে। কিন্তু মুখে বলল, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? ক্লান্ত হয়ে শাহিনুরের বুকে মাথা রাখল প্রণয়। বড় বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, যার ক্ষত সেই বুঝে, আর কারো বোঝা সম্ভব না। তোমার ক্ষত আমার ক্ষত আলাদা নয়, দৃঢ় কণ্ঠে বলল প্রণয়। শাহিনুর শান্ত গলায় বলল, তাহলে এত ব্যথা কেন? মাথা উঁচিয়ে শাহিনুরের মুখোমুখি হলো। দু হাতে ওর দুগাল আলতোভাবে ধরে বিচলিত কণ্ঠে বলল, তুমি আমাকে কথা দাও দ্বিতীয়বার এমন কিছু হবে না? মুখ ফিরিয়ে নিল শাহিনুর। প্রণয়ের অস্থিরতা বাড়তে লাগলো। শাহিনুরের একটি হাত চোখের সামনে তুলে ধরে বলল, এই হাতে কারো বিনাশ হতে পারে না। এই হাত সৃষ্টির হাত। আমার গোটা সংসারের সৃষ্টি হবে এই হাতে। এই হাত আমার ভরসা, বিশ্বাস। এই হাতে গড়ে উঠবে আমার সন্তানদের ভবিষ্যৎ। এটা ভালোবাসার হাত। এই হাত আমার আদুরে বাচ্চাদের মায়ের হাত। দু চোখ উপচে নোনা পানি বেরিয়ে এলো। চোখ ভরা স্বপ্ন দেখতে পেল। সে স্বপ্নের রানী সে, আর রাজা প্রণয়। ভাঙা কণ্ঠে শুধালো, আম্মার মুখ, মান্নাতবাবুর মুখ আমাকে ঘুমাতে দেয় না। আমার শরীর জ্বলে, বুকের ভিতর দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন কে নেভাবে ডাক্তার সাহেব? আমি। আম্মার বুবুর খুনিদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমি স্বপ্ন দেখতে পারবো না ডাক্তার সাহেব। যদি স্বপ্ন দেখতেই না পারি, পূরণ করব কিভাবে? কথাটুকুর সমাপ্তি হতেই প্রচণ্ড শক্ত করে তাকে জড়িয়ে ধরল প্রণয়। অদ্ভুত স্বরে বলতে লাগলো, সব ভুলে নতুন করে শুরু করো নূর। আপনি ভয় পাচ্ছেন? আশ্চর্য হয়ে প্রশ্নটি করল শাহিনুর। প্রণয় বলল, তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ, ভুল করছো তুমি।
আজ সবুরুদ্দিন ছিল, কিন্তু পলাশ সবুরুদ্দিন নয়। আমি তোমাকে হারাতে পারবো না, কোনো মূল্যেই না। তাচ্ছিল্য সহকারে শাহিনুর বলল, আমি জানি পলাশ আপনার বড় ভাই। নিরুপায় কণ্ঠে প্রণয় বলল, আইন নিজের হাতে তোলা অন্যায়। আমি আইন বুঝি না ডাক্তার, ভালোবাসা বুঝো? ভালোবাসা? কথোপকথনের এই পর্যায়ে দুজন দুজনের অনেকটা কাছে চলে এলো। এতক্ষণ সময় শুধু প্রণয় জড়িয়েছিল, এবার শাহিনুরের দু হাতে জড়িয়ে ধরল। অনুনয়ের সুরে বলল, বুঝি ডাক্তার, ভালোবাসাটুকু ঠিক বুঝি। গলায় ওষ্ঠ ডুবিয়ে চুম্বন করল প্রণয়। শাহিনুর একই শুনে পুনরায় বলল, আর একটু কাছে আসুন না ডাক্তার সাহেব। এ বাক্য শুনতে প্রণয় প্রথমে থমকে গেল, পরক্ষণেই স্বাভাবিক হলো। নিজের সবটুকু ভালোবাসায় আদরে সিক্ত করে তুলল নূরকে, তার চন্দ্রকান্তাকে। ভালোবাসার মহা ওষুধে অন্তকোণে ঠাঁই পাওয়া সকল ব্যাধি দূর হয়ে গেল। শুদ্ধতম ভালোবাসায় পবিত্র স্পর্শে দুটো দেহ, দুটো মন একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি দেহে পরিণত হলো। ওদের দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল। নিয়তির নির্মমতায় যদি কখনো আলাদা হতে হয়, তবে তুমি আমি নয়, বরং আমাদের ওই অর্ধেকাংশ আলাদা হবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, প্রণয়ের থেকে শাহিনুর নয় আলাদা হয়েছে ওর দেহেরই একাংশ। শাহিনুরের থেকে প্রণয় নয় আলাদা হয়েছে ওরই অর্ধেক অঙ্গ। রাত তখন কটা বাজে অনুমান করা গেল না। দুজনই দুজনাকে নিবিড়ভাবে ভালোবাসতে মগ্ন। সে পবিত্র সন্ধিতে সহসা প্রণয় অনুভব করল আজ তার চেয়ে অধিক আগ্রহী শাহিনুর। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শাহিনুরের আচরণটা যেমন যে আজকের পর প্রণয়কে সে কখনোই পাবে না। শেষ বিদায়কালে যেমন কারো প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা হাজার গুণ বেড়ে যায়, প্রণয়ের প্রতিও শাহিনুর ঠিক এই অনুভূতি প্রকাশ করল। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে পুরুষালী বলিষ্ঠ দেহে রোম পেয়ে প্রচণ্ড তপ্ত হয়ে উঠল ছোট্ট নরম দেহশ্রী। সারা রাত থেকেই বিদ্যুৎ নেই, মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরছে না। ঘুমন্ত প্রণয়ের শরীর থেকে স্বেত জল চুইয়ে চুইয়ে শাহিনুরের সারা গায়ে মিশে যাচ্ছে। তপ্ত অনুভূতিতে সহসা হিম অনুভব করায় ঘুম ছুটে গেল। চোখ খুলতেই রাশভারী পুরুষটিকে দেখে অধরকণে হাসি ফুটে উঠল। সে হাসির রেখা দীর্ঘস্থায়ী হলো না, নিমিষেই দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেল। ছলছল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ উঁচিয়ে কপালে চুমু খেলো, মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিন ডাক্তার সাহেব, আমি আপনার কথা রাখতে পারবো না। যে পথ আমি বেছে নিয়েছি সে পথ থেকে ফিরে আসা সম্ভব নয়, উচিত নয়। শেষবেলায় যদি সৃষ্টিকর্তা চান তবে সংসার হবে আমাদের। নির্লিপ্ত ভঙ্গিতে পুনরায় গাঢ় একটি চুমু খেলো কপালে। নতুন দিনের সূচনায় নিজেকে নতুন রূপে প্রস্তুত করার উদ্যমে নিমগ্ন হলো সে। ঘড়িতে তখন সময় 7:22। সময় দেখে নিয়ে আবারও প্রণয়ের ঘুমন্ত মুখের পানে তাকালো। মানুষটা তাকে দুহাতে আবদ্ধ করে গায়ের সঙ্গে গা লেপটে ঘুমাচ্ছে। স্বামীর ঘরমাক্ত দেহে নাক ডুবিয়ে চোখ বুজে ঘ্রাণ নিল একবার। অন্তঃকোণে চিনচিনে ব্যথা অনুভব হলো। ব্যথাটুকু যত্ন সহকারে লুকিয়ে অতি সাবধানে স্বামীর বাহুডোর থেকে নিজেকে মুক্ত করলো। পালঙ্ক থেকে নেমে দাঁড়াতেই মাথাটা ছিমছিম করে উঠল। চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। শূন্য বুকটা একটি হাত চেপে রুদ্ধশ্বাস ছাড়ল। পিছন ফিরে আবারও তাকালো প্রণয়ের দিকে। অস্ফুট স্বরে বলল, অন্যায় আমার সঙ্গে হয়েছে, জবাবটা আমিই দেব। আমি জানি এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আমার জন্য। আপনার থেকে ক্ষমা পেলেও পৃথিবীর কারো থেকে পাবো না। আপনার মনের আইনে ছাড় পেলেও বিবেকের আইনে ছাড় পাবো না। দূরত্ব যখন আসবে, এই সূচনা এখান থেকেই হোক। চোখ বন্ধ করে লম্বা একটি নিঃশ্বাস ফেলল শাহিনুর। বিড়বিড় করে বলল, মাঝের একটা মাস সুখ স্বপ্ন ছিল, আর কিছুই নয়। রোজকার মতো ঘুম ভাঙতেই শাহিনুরকে পেল না প্রণয়। খুব স্বাভাবিক মনে করেই গোসল সেরে হসপিটালের জন্য রেডি হলো সে। ভোজনালয়ে যাওয়ার সময় জীবার সঙ্গে দেখা হলো। শাহিনুর শবনমের সঙ্গে রান্নাঘরে আছে শুনে নিশ্চিত হয়ে সকালে নাশতা করলো। বেরিয়ে যাওয়ার পূর্বে শাহিনুরকে ডাকলো, কিন্তু এলো না। অধৈর্য হয়ে সে নিজেই রান্নাঘরে গেল। অরুণা শবনমের সামনেই শাহিনুরকে কক্ষে আসার জন্য আদেশ দিল। অনিচ্ছা সত্ত্বেও শাহিনুরকে যেতে হলো। কক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে শাহিনুরের কাঁধ চেপে ধরল প্রণয়। বলল, কী ব্যাপার, ডাকছি, আসছো না কেন? তারা থাকে আমার তা জানো না? প্রণয়ের দৃষ্টি স্থির থাকলেও শাহিনুরের দৃষ্টিতে চঞ্চলতা স্পষ্ট। কোনোভাবেই প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি মেলল না সে। প্রণয় চট করে ওর কপালে চুমু খেল। এক হাতে গালে আলতো ছুঁয়ে বলল, আমার তাড়া আছে, তুমি সাবধানে থেকো। সময় না কাটলে যে বইগুলো এনেছি ওগুলো নিয়ে বড়োভাবের কাছে বসো। আসছি। বেরিয়ে গেল প্রণয়। রোজকার মতো আজ কোনো কিছুই গুছিয়ে দেওয়া হলো না। এ নিয়ে প্রণয় কতটা চিন্তিত বোঝা না গেলেও শাহিনুরের মনটা বড্ড অস্থির লাগতে শুরু করলো। কিন্তু সে অস্থিরতা দমিয়ে রাখার চেষ্টা করলো। তার ডাক্তার সাহেবকে পূর্বের মতোই একা একা বাঁচতে হবে।
পাশে পাবে না তাকে। 1 মাসের অভ্যাসটা দ্রুতই পরিবর্তন করতে হবে। মাথায় ঘোমটা টেনে আবারও বের হলো শাহিনুর। ভাবিদের সঙ্গে সকালের নাস্তা সেরে কক্ষে আসার পথে বৈঠকখানায় ময়নাকে দেখতে পেল। মনে পড়ে গেল প্রণয়ের বলা কিছু কথা। সঙ্গে সঙ্গে ক্রোধে চোয়াল শক্ত হয়ে গেল তার। নাকের ডগা লাল বর্ণে পরিণত হলো। দপাদপ পা ফেলে বৈঠকখানায় উপস্থিত হলো সে। পল্লব আর পলাশকে চা দিয়েই সবাই পিছনে ঘুরেছে ময়না। অমনি সজোরে 3টা চর মারল শাহিনুর। শেষ চরটার ধকল সামলাতে না পেরে ছিটকে পড়তে নিল সে। তৎক্ষণাৎ পলাশ এসে ধরল একে। ক্রুদ্ধ হয়ে তাকালো শাহিনুরের দিকে। ময়না হাউমাউ করে কেঁদে উঠল। পলাশ দাঁতে দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস? অকপটে জবাব দিল শাহিনুর। বাড়ির চাকরানিকে অন্যায়ের শাস্তি দিতে খুব কম সাহসী লাগে মেছো ভাইজান। যদিও গা গুলিয়ে বমি পেল, তবুও তাচ্ছিল্য সহকারে পলাশকে কিঞ্চিৎ সম্মান দিল সে। এদিকে ময়নার কান্নার শব্দে সকলেই বৈঠকখানায় উপস্থিত হয়েছে। তাদের সকলের সম্মুখে গলা উঁচিয়ে রুক্ষ কণ্ঠে শাহিনুর বলল, আমার দাসী হয়ে আমার জিনিস চুরি করেছো? মাপ করে দিয়েছি, কিন্তু আমার স্বামীর জিনিসে হাত বাড়ানোর সাহস হয় কী করে? সহসা শাহিনুরের এমন হুঙ্কারে উপস্থিত সকলের হৃদযন্ত্র কেঁপে উঠল। ময়না থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ রে, আমি বলে চুরি করছি গো, ও আল্লাহ রে, এমন কথা ওনার আগে মরণ হইল না কেন আমার? চিৎকার করে কথাগুলো বলেই পলাশের বুকে ঢলে পড়ল ময়না। মন তার রাগে গজগজ করতে করতে এসে একটানে পলাশের থেকে ময়নাকে টেনে এনে বলল, এই তুই ওনার উপর ঢলে পড়ছিস কেন? কিঞ্চিৎ ভয় পেয়ে ধগাস করে নিচে বসে হাউমা করে কাঁদতে শুরু করল ময়না। শাহিনুর আবারও গর্জে উঠল, সত্যি করে বলো, কার কথা এসব করেছো তুমি? মন তার চোখ কটমট করে ময়নার চুলের মুঠিতে ধরে বলল, বল, কোন সাহস ওনার বুকে মাথা রেখেছিস তুই? মন তার কাণ্ডে অরুণা বিরক্ত হলো। বলল, এসব কি হচ্ছে বৌমা? তোমার শরীর ভালো নেই, এদিকে আসো, এদিকে আসো। মন তাহাকে টেনে নিয়ে গেল অরুণা। যাওয়ার আগে শাহিনুরকে বলে গেল, ঠান্ডা মাথায় বড় বউকে নিয়ে সমস্যার সমাধান করো, প্রয়োজনে কাছ থেকে ছাড়িয়ে দাও, তবু অশান্তি করো না। অরুণা চলে যেতেই পল্লব গম্ভীর স্বরে শবনমকে বলল, মহিলাদের সমস্যা মহিলারাই সামলাও। বলেই পলাশকে ইশারা করে চলে গেল। কিন্তু পলাশ এক পাও নড়ল না। সে স্থির চোখে তাকিয়ে রইল শাহিনুরের তেজস্বী মুখশ্রীর দিকে। সহসা চট করে প্রেমে পড়েও গেল। এতদিন সে শাহিনুরকে শুধুমাত্র ভোগ্য বস্তু স্বরূপ চাইত, কচি দেহের প্রতি কামাতুর ছিল। কিন্তু আজ শাহিনুরের মাঝে অন্যরকম এক সৌন্দর্য খুঁজে পেল, যা তার অনুভূতিকে চট করেই চঞ্চল করে তুলল। আগাগোড়া দৃষ্টিপাত করল শাহিনুরকে। শাহিনুরের শারীরিক গঠনের পরিবর্তন হয়েছে, কিশোরী ভাব সরে গিয়ে যুবতীতে পরিণত হয়েছে। তার ৮-৬০ দেহের দুস্তর যৌবনের আভাস স্পষ্ট। পলাশের মাথা চনমনিয়ে উঠল। চোখের সামনে এত কাছে শাহিনুরের যৌবনশ্রী দেখে পুরুষত্ব জেগে উঠল। অদ্ভুত এক শব্দ করে অধর কামড়ে ধরল। তার অশ্লীল দৃষ্টি দেখে শাহিনুর চোখ মুখ শক্ত করে শবনমকে বলল, বড় ভাবি ময়নাকে নিয়ে অন্দরে আসুন। চোখের পলক বৈঠকখানা ত্যাগ করলো শাহিনুর। শরীরের শিরায় শিরায় জ্বলতে শুরু করলো পলাশের। মস্তিষ্ক থেকে যেন রক্তের ফোয়ারা ছুটতে শুরু করলো। কোনো ক্রমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। বাধ্য হয়ে পল্লবকে নিজের অনুভূতির কথা জানালো। পল্লব বলল, তুই ভুল করছিস, এখন ওই মেয়ের আশা কেন করছিস? মেয়েটা আমাদের ছোট ভাইয়ের বউ। সবচেয়ে বড় কথা, যে আশায় ছিলি সেটা সম্ভব না। বিশ্রী ভঙ্গিতে হাসলো পলাশ। বলল, একদিনের জন্য হলেও তো ওকে আমার চাই। বাসি জিনিসের প্রতি কেন এত আকর্ষণ? টাটকা এনে দেবো, তবু ওর কথা ভুলে যা। যতকাল নারীর দেহে যৌবন আছে, ততকাল দেহ বাসি হয় না। ওই নারীতে যে সুধা আছে, তা আমি পান করেই ছাড়ব। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন। আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর একটা কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যান। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।